হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকের ভিডিওতে আমরা ঘটনাসমূহের দেখো টপিকস রয়েছে এক্সাম স্পেশাল ওয়ানশট। তো আজকে আমরা যেটা শিখতে চলেছি তাপের সূত্র শিখবো এবং তাপের যে সকল ডেরিভেশনগুলো রয়েছে সেই ডেরিভেশনগুলো আজকে আমরা ঝপঝপ করে দেখে নেবো। বেশি কিছু নয়, ডেরিভেশনগুলো খালি দেখে নেবো। তো প্রথমে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে আমরা কি দেখবো না, কঠিনের ক্ষেত্রে তিন প্রকারের প্রসারণ হয়ে থাকে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আরেকটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো প্রথমত আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখনই আমরা পড়তে যাব তখন আমরা দেখব যে কোনো একটা কঠিন পদার্থ নেব, ওই কঠিন পদার্থে প্রস্থ এবং উচ্চতা খুবই কম হবে দৈর্ঘ্যের সাপেক্ষে। দৈর্ঘ্যটা এতটাই বেশি হবে যার রেসপেক্টে প্রস্থ আর উচ্চতা খুবই কম, মান তো অবশ্যই থাকবে কিন্তু খুবই কম। তো ওইরকম একটা কঠিন পদার্থের ক্ষেত্রে যদি ওই কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, অন্তিম দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে দৈর্ঘ্যের তাপ প্রয়োগের ফলে উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, দৈর্ঘ্যের প্রসারণ হবে। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়ালস টু আমরা কি লিখবো, L1 প্রপোর্শনাল টু যত তাপমাত্রা বৃদ্ধি করব তত প্রসারণ বেশি দেখবো, T2 মাইনাস T1। আবার এই প্রসারণ কোন প্রসারণ না, দৈর্ঘ্যের প্রসারণটা কার সাথে সমানুপাতিক হবে না, প্রাথমিক দৈর্ঘ্য যেটা হচ্ছে L1। তাহলে এই দুটো সমীকরণকে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না, L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার হয়েছে? তো এই সমানুপাতিক চিহ্নকে উঠাতে গেলে একটা ধ্রুবক পদ আমাকে লাগাতে হবে, যেটা হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা L1 T2 মাইনাস T1। তো আলফা ইকুয়ালস টু হোয়াট, যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? তো এটাই, একে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করব, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করব, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা চিহ্ন দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার দেখা যাচ্ছে একদম? তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল রিলেটেড। তো এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কোনো একটা কঠিন পদার্থ নেব যার দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বেশি হবে, তার সাপেক্ষে উচ্চতা অনেকটা কম হবে। তার মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে ক্ষেত্রফল পেয়ে থাকি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান একটা মিনিমাম থাকবে, কিন্তু ওই মান থেকে উচ্চতা অনেকটা কম, উচ্চতা বলতে তার বেধটা অনেকটা কম হবে। তো এর ফলে কোনো কঠিন পদার্থের প্রাথমিক ক্ষেত্রফল যদি S1 হয়, তাপমাত্রা প্রয়োগের ফল S2 যদি হয়, তাহলে ক্ষেত্রের প্রসারণ কত হবে, S2 মাইনাস S1। ক্ষেত্রের প্রসারণ কত হবে, S2 মাইনাস S1। প্রপোর্শনালটা আমরা কি লিখতে পারি না, তাপমাত্রা প্রসারণের সাথে সমানুপাতিক। তাপমাত্রা যত বৃদ্ধি পাবে ততই প্রসারণ হবে। আবার এই S2 মাইনাস S1 প্রপোর্শনালটা আমরা কি লিখতে পারি, প্রাথমিক ক্ষেত্রফল। তো এদের যৌগিক ভেদের নিয়ম অনুসারে ফাইনালি আমরা লিখতে পারি কি না, বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার করা গেল? এবার আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সিমিলারিটি রয়েছে, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে গামা ইকুয়ালস টু V2 একই রকম ভাবে। তো প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন যদি V2 হয় তাপ প্রয়োগের পর, তো ওই কঠিন পদার্থের ক্ষেত্রে তাহলে V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু V1 প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক, V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি, T2 মাইনাস T1। ক্লিয়ার? আর এই দুটো সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা যদি ফাইনালি লিখি, তো গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেরিভেশন। একদম সিম্পল। তরলের প্রসারণ। তো তরলের প্রসারণ আমরা কয় প্রকার না, তরলের প্রসারণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তরলের আপাত, একটা প্রথমে লিখে দিই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা সাফিক্স আর ফর রিয়েল, আর আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা সাফিক্স এ, মানে এ ফর অ্যাপারেন্ট, মানে আপাত। তো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো মনে করলাম কোন একটা তরলের প্রাথমিক আয়তন হচ্ছে কি V0, তাহলে ওই অবস্থায় তার উষ্ণতা কত ছিল না, T1। এবারে আমি তাপ প্রয়োগ করলাম, তো উষ্ণতা করলাম T2, আয়তনটা কত হলো, প্রকৃত আয়তনটা কত হলো, V সাফিক্স R লিখলাম। তাহলে একই রকম ভাবে তাহলে আয়তনের কত প্রসারণ হলো, V সাফিক্স R মাইনাস V0 প্রপোর্শনাল টু কি লিখতে পারি না, T2 মাইনাস T1। V সাফিক্স R মাইনাস V0 প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি, V0 প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক। তাহলে এদের যৌগিক ভেদের নিয়ম অনুসারে সেই একই রকম ভাবে আমরা লিখবো V সাফিক্স R V0 প্রপোর্শনাল টু V0 ইন্টু T2 মাইনাস T1। এই দুটো ইকুয়েশনকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখবে, এখানটা যৌগিক ভেদের নিয়ম অনুসারে এইভাবে লিখতে পারি। তাহলে
এই প্রপোর্শনাল সাইনটাকে যদি উঠাতে হয় তাহলে আমাকে কি লিখতে হবে, ভি সাফিক্স আর দিলাম, ভি নট ইকুয়ালস টু একটা কি লাগাবো, ধ্রুবক পদ লাগাবো, গামা সাফিক্স আর ইন্টু ভি নট টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার? তো গামা আর ইকুয়ালস টু কত হবে, ভি সাফিক্স আর মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার করতে পারলাম? এতটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক একই রকম ভাবে যে ওই যে তরল পদার্থটা নিয়েছি, ওই তরল পদার্থের প্রাথমিক উষ্ণতা ছিল T1, আয়তন ছিল ভি নট। তাহলে আপাত প্রসারণ কত হয়েছে না, T2 উষ্ণতা বৃদ্ধির পর আপাত প্রসারণ হয়েছে ভি সাফিক্স এ লিখে রাখলাম। তাহলে এবারে আমরা কি লিখবো না, ভি সাফিক্স এ মাইনাস ভি নট ইকুয়ালস টু প্রপোর্শনাল টু আগে লিখে নেবো যে T2 মাইনাস T1, ভি সাফিক্স এ মাইনাস ভি নট প্রপোর্শনাল টু ভি নট। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না, ভি সাফিক্স এ মাইনাস ভি নট ইকুয়ালস টু গামা এ ভি নট টি টু মাইনাস টি ওয়ান। আমরা প্রপোর্শনাল সাইনটাকে উঠে সমান চিহ্নে অলরেডি নিয়ে চলে এসেছি। তো গামা এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু ভি সাফিক্স এ মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি না আপাত প্রসারণ গুণাঙ্কের, তরলে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এটা হয়ে গেল তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। তাহলে এদের মধ্যে কম্বিনেশন ফর্মুলা আছে কি না, এদের মধ্যে কম্বিনেশন ফর্মুলা আছে কি, এই যে আপাত আর প্রকৃতটাকে কম্বিনেশন ফর্মুলা আছে কি না, গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা। এই গামাটা হচ্ছে কি না ওই পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার করতে পেরেছি? একদম সিম্পল। তাহলে চাপ স্থির, খেয়াল রাখবে চাপ স্থির, এই কোটেশনটা ফার্স্ট। চাপ স্থির অবস্থায় কোনো একটা গ্যাস নিয়েছি, ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত না, গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম আয়তন হচ্ছে ভি নট। কেন না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেন আমরা না, এই কারণে যে গ্যাসের আয়তন প্রসারণ খুবই বেশি। কেন না অন্তরাণবিক আকর্ষণ বল এতটাই কম, অল্প তাপ প্রয়োগের ফলে অল্প উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের প্রসারণ অনেকটাই বেশি হয়ে থাকে। এই জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ইনিশিয়াল ধরে আমাকে মেজার করতে হবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কত না ভি নট। এবারে আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম, কত না টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের সবগুলো সিজিএসে চলছে ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসের আয়তন কত না আমি ধরলাম ভি সাফিক্স টি। তাহলে তুমি বলতেই পারো যে আয়তনের প্রসারণ কত হয়েছে, ভি সাফিক্স টি মাইনাস ভি নট। এই প্রসারণটা হয়েছে আয়তন প্রসারণ। প্রপোর্শনাল টু কি না প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক, ডেফিনেটলি সমানুপাতিক। ভি সাফিক্স টি মাইনাস ভি নট প্রপোর্শনাল টু আমি কি বলতে পারি না উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক। উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে না টি মাইনাস 0 মানে হচ্ছে টি, প্রপোর্শনাল টু টি বলতে পারি। ক্লিয়ার? তো এই দুটোকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমি ভি সাফিক্স টি মাইনাস ভি নট প্রপোর্শনাল টু আমি কি লিখতে পারি না ভি নট ইন্টু টি। তাহলে সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে আমি সমান চিহ্ন যদি আনি, ভি সাফিক্স টি মাইনাস ভি নট ইকুয়ালস টু আমি কি লিখবো না গামা সাফিক্স পি। কেন না চাপ স্থির, তো চাপ স্থির অবস্থায় গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি লিখবো। তাহলে গামা পি ইকুয়ালস টু কত হবে না ভি সাফিক্স টি মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু টি, এটা মাইনাস। ক্লিয়ার? তো আমরা গামা পির ডেরিভেশনটা অলরেডি দেখে নিলাম যে গ্যাসের ক্ষেত্রে, তো গ্যাসের ক্ষেত্রে আমরা গামা পি দেখে নিলাম। এবারে এই গামা পির মান কত সেটা তোমাদের একবার চাই, এটা পরীক্ষায় চলে আসে। তাহলে এই গামা পির মান আমরা কিভাবে বার করবো, তো মনে করো চার্লসের সূত্র, মনে করে একটু চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলতে চলেছে না ভি টি ভি সাফিক্স টি ইকুয়ালস টু ভি নট, যে আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের কোনো যদি গ্যাসের আয়তন ভি নট হয়ে থাকে তার রেসপেক্টে কতটা আয়তন বৃদ্ধি পায় না এই পরিমাণ আয়তন বৃদ্ধি পায় ভি জিরো ইন্টু টি বাই 273, এই আয়তনটা বৃদ্ধি পায়। তাহলে প্রাথমিক আয়তন থেকে কতটা বৃদ্ধি পেলো ভি সাফিক্স টি মাইনাস ভি নট ইকুয়ালস টু আমি কি লিখতে পারি ভি জিরো ইন্টু টি বাই 273 বলতেই পারি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এই দুটো ইকুয়েশন কোন দুটো ইকুয়েশন কোন দুটো ইকুয়েশন একবার লক্ষ্য করবে, এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা তুমি একবার কম্পেয়ার করো। ক্লিয়ার? তাহলে গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি ইকুয়ালস টু ভি জিরো ইন্টু টি বাই 273। আরে 0 ইন্টু টি ভি জিরো টি ক্যান্সেল, তাহলে গামা পি ইকুয়ালস টু কত হলো 1 বাই 273। তাহলে গামা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের, আয়তন প্রসারণ গুণাঙ্কের ধ্রুবক। তাহলে এর একক কি হয়ে থাকে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। বাস, তাহলে গামা পির মান কত 1 বাই 273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। নেক্সট আমরা কি দেখি তাপ পরিবাহী তাঙ্ক। তো তাপ পরিবাহী তাঙ্কের ক্ষেত্রে কি পরিমাপ করা হয়ে থাকে, যে তাপের পরিমাণ পরিমাপ করা হয়ে থাকে কিউ, কিউ এর মান। এই কিউ এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমরা একবার লক্ষ্য করো, যে এই কিউ এর মান প্রপোর্শনাল টু তার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ওই কঠিন পদার্থের ক্ষেত্রফল। কেমন কঠিন পদার্থ না কঠিন পদার্থটা সাপোজ ধরো এইরকম একটা ঘনাকার কঠিন পদার্থ, কঠিন পদার্থটা এইরকম। তাহলে এইরকম কঠিন পদার্থের ধরো এই সাইডে কি রয়েছে সোর্স,
আর এই সাইডে রয়েছে কালেক্টর। তো কালেক্টর কি করছে, তাপের পরিমাণটাকে সংগ্রহ করছে। তাহলে তাপ পরিবাহিত হচ্ছে কিভাবে না, এই সাইডের এই সাইডটা থেকে এই সাইডের দিকে তাপ পরিবাহিত হচ্ছে। ক্লিয়ার? তাপ এইভাবে পরিবাহিত হচ্ছে। ক্লিয়ার আছে? তবে সে তাপ কালেক্ট করতে পারছে। তো এই যে কালেক্ট করছে, যে এই তাপের পরিমাণটা প্রথমত ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। কোন ক্ষেত্রফল? যে সোর্সটা যে সাইডে রয়েছে সেই সাইডের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। কিউ প্রপোর্শনাল টু এ, কিউ প্রপোর্শনাল টু ডি, 1/d। 1/d কেন না, 1/d কেন না, এদের এইটা হচ্ছে কি, পেনটা পড়ে গেল, ক্যাপটা। তো জানি না আজকে লেকচারটা কতটা ভালো হবে। ক্যাপ পড়ে গেলে নাকি শুনেছি যে লেকচার ভালো হয়। তো ডি হচ্ছে কি না, এই যে কঠিন পদার্থটা, এটা হচ্ছে বেধ। এই বেধের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় থাকে, এই ডিস্টেন্সটাকে আমি ডি ধরলাম। তাহলে এই ডি এর মান যত বেশি হবে, এখানটায় তাপ কালেক্টের পরিমাণ কি হবে, কম হতে থাকবে। ডি এর মান যত কম হবে, তাপ কালেক্ট তত বেশি হতে থাকবে। কেন? ডিস্টেন্স বাড়লে তাদের তাপীয় রোধ বাড়তে থাকে। একটু পরে আসছি। কিউ প্রপোর্শনাল টু 1/d, কিউ প্রপোর্শনাল টু টি, যতক্ষণ ধরে আমি তাপ প্রবাহিত করব তাপের পরিমাণ বাড়তে থাকবে। কিউ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1, দুই তলের উষ্ণতার পার্থক্য। এ পাশে আমি ধরলাম θ2, এ পাশে আমি ধরলাম θ1। তাহলে দুই তলের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, আর উষ্ণতা পার্থক্য যত বেশি হবে, তাপের প্রবাহটা তত বেশি হবে। ক্লিয়ার? তো এদের যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমি লিখতে পারি কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। তাহলে সমানুপাতিক চিহ্নকে উঠালে আমি একটা ধ্রুবক পদ লাগাবো ডান পক্ষে, কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এই কেটাকে আমি কি বলবো, তাপ পরিবাহিতাঙ্ক। তা কিউ ডি কোনাকুনি গুণ করে দাও, এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাহলে একেই আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। এই কে কে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। অনেকে কেটাকে এইভাবেও লিখে থাকে। কিভাবে লিখে থাকে? এটা হচ্ছে ডি, খেয়াল রাখবে, এটা হচ্ছে ডি। এইভাবেও লিখে থাকে। কিভাবে দেখো, কিউ বাই টি ইকুয়ালস টু, দেখো কিউ বাই টিটাকে রেখেছি কে এ θ2 মাইনাস θ1 বাই ডিও লিখে থাকে। এইভাবেও লিখে থাকে। একে আবার অনেকে এইভাবেও লিখে থাকে। দেখো নিচে লিখছি কিউ বাই টি ইকুয়ালস টু θ2 মাইনাস θ1 বাই ডি বাই কে এ, এইভাবে লিখে থাকে। ক্লিয়ার হয়েছে? বিভিন্নভাবে লিখতে পারি। তাহলে এইভাবে আমি তাদেরকে এক্সপ্রেস করতেও পারি। তো এদের একক মাত্রা ডেফিনেটলি রয়েছে। তো এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে তাপীয় রোধকে আমাকে বোঝাতে সাহায্য করবে। যেমন করে চলতড়িতের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আই ছিল, যে যত বিভব প্রভেদ যত বেশি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে। তো প্রপোর্শনাল চিহ্নকে যদি আমি কি উঠিয়ে দিই, তাহলে একটা কি আর ধ্রুবক পদ আসে, যেটা হচ্ছে রোধ, ওই পরিবাহী রোধ ভি ইকুয়ালস টু আই আর বা আর আই। ক্লিয়ার? তো আই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি না, আই ইকুয়ালস টু হচ্ছে কি কিউ বাই টি, কিউ বাই টি যে আধানের পরিমাণ বাই টি। ক্লিয়ার হয়েছে? কিউ বাই টি। ক্লিয়ার হয়েছে? এই ভিটা হচ্ছে কি বিভব প্রভেদ। এই ভিকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, বিভব প্রভেদ মানে কি, দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য। ভি2 মাইনাস ভি1 ইকুয়ালস টু আর কিউ বাই টি, এইভাবে এক্সপ্রেস করতে পারি। আরটা আছে কি তড়িৎ প্রবাহের রোধ। তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু আমি এরকম লিখতে পারি ভি2 মাইনাস ভি1 বাই আর। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি তড়িতের প্রতি সেকেন্ডে আধানের প্রবাহ, প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, আর এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। একটু কম্পেয়ার করাচ্ছি। তাহলে এবারে তুমি লক্ষ্য করো, প্রতি সেকেন্ডে তাপের প্রবাহ, প্রতি সেকেন্ডে আধানের প্রবাহ, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, দুই প্রান্তের বিভবের পার্থক্য, দুই প্রান্তের মধ্যবর্তী রোধ, তাহলে এটা হচ্ছে কি তাপীয় রোধ। তাহলে লিঙ্ক আমি কি পেলাম যে আর ইকুয়ালস টু আমি বলবো না, তাহলে এই যে ডি বাই কে, এটা ছিল তড়িতের রোধ, এটা হচ্ছে কি তাপীয় রোধ। কম্পেয়ার করাচ্ছি। তাহলে আর ইকুয়ালস টু ডি বাই কে এ, কিন্তু এখানে আরটাকে আমরা কি বলবো, আর সাফিক্স এইচ, যেহেতু থার্মাল রেজিস্ট্যান্স, সেহেতু হিট রিলেটেড, সেহেতু আর সাফিক্স এইচ ইকুয়ালস টু ডি বাই কে। ক্লিয়ার হয়েছে? সকল সূত্রগুলো আমি পড়েছি, সেই সূত্রগুলোর একটা জিস্ট আমি তৈরি করে দিচ্ছি, তার সারমর্ম তৈরি করে দিচ্ছি। দেখো L2 - L1 = আলফা ইনটু L1 * T2 - T1, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের ক্ষেত্রে গামা r = গামা a মাইনাস গামা, পাত্রের প্রসারণ গুণাঙ্ক মাইনাস বলছি প্লাস হবে, গামা r = গামা a প্লাস গামা, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের ক্ষেত্রে গামা p = 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস হয়। গ্যাসের
আয়তন স্থির রেখেও একটা হয়ে থাকে, যেহেতু গামা ভি এটা হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, দ্যাট মিনস গামা পি ইকুয়ালস টু গামা ভি, গামা পি গ্যাসের ক্ষেত্রে। আর দেখো আরেকটা কি দিয়েছি, তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা আমরা দেখে নিয়েছি, কে এ থিটা 2 - থিটা 1 ইন্টু টি বাই ডি। থার্মাল রেজিস্ট্যান্স আর ইস ইকুয়াল টু ডি বাই কে। আরেকটা ইকুয়েশন আমরা পড়ে এলাম, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, ভি যেখানে হচ্ছে বিভব প্রভেদের পার্থক্য V2 - V1 করবে, পার্থক্য ইকুয়ালস টু আই আর। এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা এই ডেরিভেশনটাকে প্রুভ করছিলাম। আর সেখানটা আই ইকুয়ালস টু আমরা কি বলতাম, আই ইকুয়ালস টু কিউ বাই টি, আধানের পরিমাণ বাই সময়, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এই কটা ইকুয়েশন ধরে ধরে আমাদের পরীক্ষায় যে সকল অঙ্কগুলো আসবে এই কোশ্চেনগুলোকে, এই সূত্রগুলোকে ধরেই আসবে। ভিডিও থেকে সমস্ত সূত্রগুলোকে তোমাদের আমি সাজেস্ট করে দিয়েছি, যেটা তোমরা নোটস আকারে তৈরি করে নিতেও পারো। তাহলে এতটুকু পর্যন্ত ভালো লাগলো, তোমাকে যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে নেবে। তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তা আই হোপ তোমরা ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পরবর্তী লেকচারের জন্য আমি নিয়ে আসছি যে তাপের ঘটনাসমূহ থেকে যে সকল নিউমেরিক্যালসগুলো আসবে, যেমন টাইপের নিউমেরিক্যালসগুলো এসে থাকে সেরকম নিউমেরিক্যালসগুলো নিয়ে আসতে চলেছি। তো এতটুকু পর্যন্ত ভালো থাকো, সবাই ভালো থাকবে। আজকের মতো এতটুকুই।